এটা হচ্ছে বেলুড় মঠের মেন মন্দির। এটা বেলুড় মঠের সেকেন্ড গেট। কলকাতার বেলুড় মঠ পবিত্র ভূমি, যাকে আমরা শান্তির জায়গা বলে জানি। 1897 সালে বেলুড় মঠ প্রতিষ্ঠিত হওয়ার পর ভক্তগণ ছাড়াও সাধারণ ব্যক্তি এবং বিদেশি পর্যটকদের ভিড় দেখা যায়। হ্যালো ফ্যামিলি, কেমন আছেন সবাই? আজকে আমি একটা নতুন জায়গা যাচ্ছি, এটা হলো বেলুড় মঠ। এবং আমি আপনাদেরকে বলেছিলাম একটা শর্ট ভিডিওর মাধ্যমে যে আমি বেলুড় মঠ নিয়ে একটা ভিডিও করব। তো আজকেই হচ্ছে এই ভিডিওটা হবে। তো বেলুড় মঠের যে যাবতীয় বিষয়গুলি আছে, মানে প্রসাদ খাবার জন্য মানে কোথায় টিকিট কাটতে হয়, কত টাকা দিতে হয়, এবং এছাড়া হচ্ছে যে দীক্ষা কিভাবে নেওয়া হয় এবং কি কি করতে হয় না করতে হয়, গেস্ট হাউস কিভাবে বুকিং করা হয়, সবগুলি আমি আলোচনা করব এই ভিডিওতে। তো সেই জন্য অবশ্যই আমার সাথে দেখতে থাকো এবং সেখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। চলো, আপাতত আমি বেলুড় মঠে পৌঁছে গেছি। এটা হচ্ছে বেলুড় মঠের মেন গেট, যেটা হচ্ছে জিটি রোডের সামনে। আর এদিকে হচ্ছে হাওড়া, আর এদিকে হচ্ছে বালি। আর এই যে বেলুড় মঠের হচ্ছে মেন গেটের সামনে এখানে আছে নিবেদিতা ভবন। এটা রাস্তার ওই পারে ছিলাম, তো এখন হচ্ছে রাস্তা পেরিয়ে গেছি আমি। হচ্ছে এটা এখন সোজা দিয়ে হাঁটবো এবং সোজা গিয়ে পৌঁছে হচ্ছে বেলুড় মঠের হচ্ছে মেন মন্দিরটা। এটা বেলুড় মঠের সেকেন্ড গেট, যেটাতে হচ্ছে মন্দির দেওয়া যাওয়া যাবে। আর এই পাশে হচ্ছে সামনে জায়গাটা আছে, এটা হচ্ছে ডিসপেন্সারি, যেখানে হচ্ছে খুব কম খরচায় মানে ডাক্তার দেখানো হয়। তো আমি এখন এটা দিয়ে যাব। বেলুড় মঠ আসার জন্য অনেক রাস্তা আছে। একটা হচ্ছে আপনি দক্ষিণেশ্বর থেকে আসতে পারেন, বালি থেকেও আসতে পারেন, আর হচ্ছে হাওড়া থেকেও আসতে পারেন। তবে আমি একটা কথা সাজেস্ট করবো যে আপনি যদি হাওড়া থেকে না আসে, যদি ট্রেনে করে আসেন মানে বেলুড় স্টেশন, তো বেলুড় স্টেশন থেকে খুব তাড়াতাড়ি হবে এবং খুব কম সময় লাগবে। আপনি যদি হাওড়া দিয়ে আসেন তাহলে হাওড়া থেকে বেলুড় মঠ আসার জন্য তিনটে রাস্তা আছে। একটা হচ্ছে বেলুড় মঠ স্টেশন, একটা হচ্ছে বেলুড় স্টেশন, আর একটা হচ্ছে বাস। তো বাস দিয়ে আসতে বেশি সময় লাগবে এবং ট্রেনে করে আসলে একদম খুব কম সময় লাগবে। তো একটা অসুবিধা হলো যে বেলুড় মঠ যেটা স্টেশন আছে, মানে সেখানে কেবলমাত্র দুটো ট্রেন আছে, বেশি নয়। একটা হচ্ছে খুব সকালবেলা আছে, আর একটা হচ্ছে বিকেলবেলা বা দুপুরবেলা আছে। আর বেলুড় মঠে আর হচ্ছে আপনি যদি বেলুড় স্টেশন দিয়ে আসেন, সেক্ষেত্রে বেলুড় স্টেশন থেকে হাওড়া থেকে আসার জন্য মানে প্রচুর অ্যাভেলেবেল ট্রেন আছে। তো আপনি বেলুড় থেকেও চয়েস করতে পারেন, এবং বেলুড় স্টেশনের পাশেই মানে অটো স্ট্যান্ড আছে। তো অটো স্ট্যান্ড থেকে এই বেলুড় মঠে প্রচুর অটো আছে, তো তারা ভাড়া নেবে 15 টাকা। আপনি যদি দক্ষিণেশ্বর দিয়ে আসেন তাহলে দুইভাবে আসা যায়, একটা হচ্ছে ভেসাল করে আর একটা হচ্ছে অটো দিয়ে। তো অটোতেও ভাড়া নেবে হচ্ছে 15 টাকা। আর আপনি যদি ইচ্ছে করে যদি ভেসালে আসেন তাহলে একটা গঙ্গার মধ্যে দিয়ে আসা একটা আলাদাই অনুভূতি বা আলাদাই একটা ফিলিংস। তো এই দক্ষিণেশ্বর থেকে আসার সময় মানে ভেসালে যদি আসেন সেক্ষেত্রে ভাড়া নেবে 11 টাকা, আর যদি টোটোতে করে আসেন তাহলে সেটা নেবে 15 টাকা। তো আপনার যেটা খুশি বা আপনার যেটা সুবিধা হয় সেটা দিয়ে আপনি আসতে পারেন। কেউ যদি ডানলপ থেকে আসতে চায় সেক্ষেত্রে ডানলপ থেকেও আসা যাবে। তো ডানলপ থেকে বেলুড় মঠে আসার জন্য একটাই বাস আছে, তো সেটা হচ্ছে 56 নম্বর বাস। সেটা হচ্ছে সবসময় পাওয়া যায় না, মানে অনেকক্ষণ পর আসে। মানে এটা হচ্ছে আমাদের হাওড়া থেকে ওই রুটে লাইন চলে। তো আপনি যদি কোনোভাবে এসে যদি ডানলপে আসেন, তো আপনি ছেড়ে ছেড়েও আসতে পারেন, বা ছেড়ে ছেড়ে বলতে আপনি ডানলপ থেকে দক্ষিণেশ্বর, আবার দক্ষিণেশ্বর থেকে এই বেলুড় মঠে, বা ওই আপনি যদি ওয়েট করুন যে না আমার হাতে বেশি সময় আছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে বাসের জন্য ওয়েট করতে পারেন। বেলুড় মঠের হচ্ছে সেকেন্ড যেটা গেট আছে, তো সেটা পেরিয়ে যাওয়ার পরে আপনি যদি একটু সামনে এগিয়ে আসেন, তো এখানে সামনে হচ্ছে একটা মিউজিয়াম আছে, যেটাকে হচ্ছে রামকৃষ্ণ সংগ্রহালয় বলা হয় বা রামকৃষ্ণ মিউজিয়াম বলা হয়। তো এই মিউজিয়ামে ঠাকুর মা স্বামীজির হচ্ছে নানা ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহ করা আছে, তো আপনি অবশ্যই দেখতে পারেন। এবং এখানে প্রবেশ মূল্য নেবে হচ্ছে 10 টাকা করে, আর বাকিতে কোনো জায়গায় হচ্ছে পয়সা টাকা লাগবে না। কেবলমাত্র এই মিউজিয়ামে দর্শন করার জন্য কেবলমাত্র 10 টাকা লাগবে। তো এই রামকৃষ্ণ মিউজিয়ামে ঠাকুর মা স্বামীজির যে ব্যবহৃত জিনিসপত্র সেগুলো এখানে সংরক্ষিত করা আছে। এবং তারা হচ্ছে যেসব জিনিসপত্র ইউজ করেছিল বা ব্যবহার করেছিল সেসব জিনিস এখানে সংরক্ষণ করা আছেন। তো আপনি চাইলে অবশ্যই সেটা দেখতে পারেন। শ্রী রামকৃষ্ণদেবের পবিত্র দেহের উপর মন্দির প্রতিষ্ঠিত, আর এই মন্দিরে তুলে ধরা হয়েছে বিভিন্ন অট্টালিকা, গৃহ এবং রাজপ্রসাদ। মন্দিরের সম্মুখে শিখর ভাগের মাঝের চূড়াটি যোধপুরের রাজপ্রসাদ এবং বাংলার বিষ্ণুপুর মন্দিরের অনুকরণে তৈরি, এবং প্রবেশদ্বারের যোগ্য স্তম্ভ নাসিক পাণ্ডুলেনা চৌধুরীর সুদীর্ঘ কক্ষ।
যেটি খ্রিস্টপূর্বে প্রথম শতাব্দীতে তৈরি হয়েছিল। এছাড়াও মন্দিরের অভ্যন্তরের বিশাল বারান্দা গির্জার হলঘরের সাথে সাদৃশ্য দেখা যায়, আর উপরের অর্ধগোলাকার স্তম্ভগুলি মহারাষ্ট্রের কালিতে পাথর কেটে তৈরি বৌদ্ধ গৃহের পরিপ্রেক্ষিত একটি রূপ। বেলুড় মঠে দেখার মতো অনেক কিছুই আছে এবং অনেক জায়গায় আছে। তো সবাই যেটা দেখে সেটা হলো হচ্ছে বেলুড় মঠের মেন আকর্ষণীয় বিষয় হলো যে মেন মন্দির যেটা হচ্ছে নতুন তৈরি। তো এই মন্দিরটি তৈরি হওয়ার আগে মানে যেখানে মেন পুজো করা হতো সেটা হচ্ছে যেটাকে ওল্ড টেম্পল বলা হয় বা অল মন্দির। তো সেই পুরোনো মন্দিরটা হচ্ছে ভিতরে আছে, মানে যেটা হচ্ছে সেন্ট্রাল অফিস, সেখানে কাছে আছে, মানে সেন্ট্রাল অফিসের পাশেই হচ্ছে স্বামীজির রুম বা স্বামীজি যেখানে থাকতেন সেখানে। এছাড়াও আছে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্দির। তো স্বামী ব্রহ্মানন্দ মহারাজ হলো যে শ্রীরামকৃষ্ণের মানে প্রধান অন্যতম শিষ্য। আর এছাড়াও আছে যে মায়ের মন্দির এবং স্বামীজির মন্দির। তো সেটা আমি দেখাচ্ছি ধীরে ধীরে। চমৎকার এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় হলো যে মানে বেলুড় মঠে আসে, মানে বেলুড় মঠের যে শ্রীরামকৃষ্ণ মারা গিয়েছিলেন তো তাকে যে ভস্ম করা হয় তার এখানে ভস্ম রাখা আছে, যেটাকে আত্মারামের কৌটো বলা হয়। এছাড়াও হচ্ছে মায়েরও রাখা আছে। তো এখানে মূলত বছরে 3বার বার করা হয়। একটা হচ্ছে সানযাত্রা, শ্রীরামকৃষ্ণের জন্মতিথি, এবং দুর্গাপূজার সময় বের করে সেটাকে পূজা করা হয়। এই কথাটা হয়তো অনেকেই জানে বা নাও জানতে পারে। তো এই কথাটা আমি জেনেছি এবং একটা বই পড়েছি। এটা হচ্ছে বেলুড় মঠের মেন মন্দির, এবং মেন মন্দিরে প্রবেশ করার সময় আপনি একটা চিত্র দেখতে পারবেন, মানে গোল দেখে। সেটা হচ্ছে স্বামীজি নিজে নকশা তৈরি করেছিলেন। সমুদ্রের ঢেউ খেলানো একটা স্রোতের ছবি এবং হাঁস, আর হাঁসের পিছন থেকে একটা সূর্যের কিরণের ছবি, এবং এবং পুরো গোলটাকে পিছিয়ে আছে একটা হচ্ছে সাপ। তো এটা হচ্ছে মানে প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদা দিক নির্দেশন করে এবং আলাদা একটা প্রতীক। রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠের মানে প্রধান লোগো হয়ে উঠেছে। রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠের মানে মঠ থেকে প্রকাশিত কিছু পত্র বা নোটিশ দেখেন তাহলে এই লোগোটা ব্যবহার করা হয়, যেটা স্বামীজি হচ্ছে নিজে ডিজাইন করেছিলেন। এবং এই বেলুড় মঠে মানে বেলুড় মঠের কোনো সন্ন্যাসী বা মহারাজ যদি মারা যায় তো তাদেরকে যে দাহ করা হয় সেই জায়গাটাও আছে। তো আমি সেটা দেখাবো। বেলুড় মঠের মেন যেটা মন্দির মানে সত্যি অসাধারণ এবং অপূর্ব ভাস্কর্য। তো এই মন্দিরের ডিজাইন বা নকশাটা তৈরি করেছিলেন স্বামী বিজ্ঞানন্দ মহারাজ। তো উনি একজন বিখ্যাত ইঞ্জিনিয়ারিং ছিলেন। তো আমাদের যে এই শ্রীরামকৃষ্ণের মন্দিরটা আছে সেটা হচ্ছে প্রত্যেক ধর্মকেই মান্যতা দিয়ে তৈরি করা হয়েছে, যেখানে ভারতবর্ষের যে ঐতিহ্য কলা এবং ট্র্যাডিশনাল সেগুলিকেও মান্যতা দিয়েছে আমাদের এই বেলুড় মঠের মেন মন্দিরে এই নকশার মাধ্যমে। বেলুড় মঠের যে আমরা মন্দিরটা দেখি বা জায়গাটা দেখি এটা হচ্ছে মূলত কিন্তু নতুন বলতে কি এটা হচ্ছে দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হয়েছিল। তো এর আগে প্রথম যেটা রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশন সেটা হচ্ছে বাগবাজার। তো সেই জায়গাটাও আমি যাব, তো সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। মানে বেলুড় মঠে ভোগ প্রসাদ যে খাওয়ানো হয় এটা কেবলমাত্র সকালবেলায় খাওয়ানো হয়। সকালবেলা বলতে হচ্ছে 12টার সময়, 12টা হচ্ছে। তবে আপনাকে অবশ্যই এখানে কুপন কাটতে হবে। মানে এখানে কুপনের আবার কালার আছে, মানে প্রত্যেকদিন প্রত্যেক রকমের কুপন দেওয়া হয়, মানে 7 দিন 7 রকমের, নীল, লাল, সবুজ, সাদা যা হয়। তো এখানে একটা ব্যাপার হলো যে মানে কুপন কাটার সময় আমাদের কিছু টাকা দিতে হয়। তবে সেই টাকাটা অনেকে জিজ্ঞাসা করে যে কত টাকা দিতে হয় বা কত টাকা দিলে। আমাদের কোনো নিয়ম নেই। আপনি চাইলে হচ্ছে 50 টাকার একটা কুপন কাটতে পারেন, দুটো কুপন নিতে পারেন, তিনটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই কুপনের কথা যদি বলি, সব থেকে ডিফারেন্ট বা আলাদা রকম একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে মায়াপুরে, মানে যেটা ইসকন মন্দির বলে। তো ইসকন মন্দিরে যেমন আমাদের 50, 60, 70, 100 টাকার মানে সব কুপনের একটা ডিভাইন করা আছে, এবং যে আলাদা আলাদা খাবারেরও ডিভাইন করা আছে। তো বেলুড় মঠে এরকম খাবারের কোনো ডিভাইন করা হয় না। তো আপনি 100 টাকা দিলেও একই খাবার পাবেন এবং 50 টাকা দিলেও সবাইকে একই খাবার দেওয়া হবে। তো বেলুড় মঠে মানে সবাই প্রথমে এসে যেটা ভুল করে যে অনেকেই মানে বেলুড় মঠের মানে খাবারের জন্য কুপন কেটে অনেকে বাইরে চলে যায়, পরে আবার তাদের ঢুকতে দেওয়া হয় না। তো কিছু রুলস আছে যেগুলি হচ্ছে সবাইকে মেনে চলতে হয়। তো আপনি যে কোনো টাইমে কুপন কাটতে পারেন, সকাল 9টা থেকে 11:30 বা 11:45। তো আপনাকে কুপন কেটে অবশ্যই হচ্ছে ভিতরের মধ্যে থাকতে হবে। ভিতরের মধ্যে থাকতে বলতে কোনো বাধ্যতামূলক নেই। তবে হচ্ছে যদি ঘন্টির শব্দ বা ঘন্টির আওয়াজ শুনতে পান সেক্ষেত্রে আপনি বুঝে নিতে হবে যে খাবারের টাইম হয়ে গেছে এবং সবাইকে লাঞ্চে যেতে হবে, মানে সেই কুপনটা নিয়ে। তো অনেকেই ভুল যেটা করে যে অনেকেই কুপন কেটে নিয়ে বাইরে চলে যায়, পরে তাদের প্রবেশ করতে দেওয়া হয় না।
যদি 11:45-এর মধ্যে বা 50-এর মধ্যে যদি বেলুড় মঠের সেকেন্ড গেট মন্দিরের কাছে যদি চলে আসেন, তাহলে সেক্ষেত্রে প্রবেশ করে দেওয়া হয়। যদি আপনি ভুলবশত 12টার পর চলে আসেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এটা হচ্ছে মায়ের মেন মন্দির বা বেলুড় মঠে মায়ের মন্দির। এই মায়ের মন্দিরটি মানে প্রতিষ্ঠিত হওয়ার বেশ কিছু কারণ আছে বা ছোট্ট একটা কাহিনী আছে। তো এই কাহিনীটা বলছি আমি। তো মা যখন প্রথম বাগবাজারে দেহত্যাগ করা হয়, তারপরে তাকে বেলুড় মঠে এখানে আনা হয় এবং এখানেই তাকে দাহ করা হয়। পরবর্তীকালে এই দাহ জায়গাটাতে মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়। তো এখানে আরো অনেক কিছু জিনিস দেখতে পাবেন। এই কাহিনীটা আমি জানতে পেরেছি একটা ছোট্ট একটা বই থেকে, যেটা হচ্ছে রামকৃষ্ণ মঠের থেকেই প্রকাশিত। তো সেই বইটা হলো যে মাতৃ সাধুর ত্রিধারা, যেখানে মায়ের মৃত্যু আর জন্ম মৃত্যু মানে পুরো কাহিনী তুলে ধরা হয়েছে এই বইয়ের মাধ্যমে। তো আপনি চাইলে এই বেলুড় মঠেও নিতে পারেন, বেলুড় মঠে এই বইটা পাওয়া যাবে। এই মন্দিরে আরেকটি অবাক করার মতন বিষয় হলো, আপনি একটা জিনিস দেখতে পাবেন যে মায়ের মন্দিরটা আছে বা মায়ের যে ফটোটা আছে, সেই মায়ের ফটোটার পাশে একটা ঠাকুরের ফটো আছে। সেটা হচ্ছে সবথেকে পুরনো পুরনো ছবি, মানে যেটা হচ্ছে প্রথম থেকেই পূজা হয়ে আসছে। তো সেটা হচ্ছে মায়ের পাশে রাখা আছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, দেখবেন যে মায়ের পাশে একটা শিবলিঙ্গ রাখা আছে। সেই শিবলিঙ্গকে হচ্ছে শিবরাত্রি যখন পুজো হয়, সেই শিবলিঙ্গটাকেই পূজা করা হয়। বেলুড় মঠে যে এই মায়ের মন্দিরটা আছে, তো মাকে এখানে দাহ করা হয়। তো দাহ করার বেশ কিছু কারণ আছে, যে মা খুব গঙ্গাধারে বসতে ভালোবাসতেন এবং তিনি এখানটায় হচ্ছে প্রায় সময় হচ্ছে গঙ্গাধারে বসতেন। সেই জন্য যখন মা মারা যায় বা মা যখন দেহ ত্যাগ করে দেয়, তো সেখানে একটা সিদ্ধান্ত হয় যে মাকে এখানেই দাহ করা হবে, মানে যেখানে উনি বসতেন। আর এই জায়গাটা হচ্ছে স্বামীজির মন্দির। স্বামীজির এই মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ার কারণ হলো, মানে স্বামীজি যখন দেহত্যাগ করে দেয়, তো স্বামীজিকে মানে দাহ করা হয় মানে এই জায়গাটিতে। পরবর্তীকালে যে জায়গাটিতে দাহ করা হয়, মানে যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি, মানে এই জায়গাটিতে, মানে এই জায়গাটিতেই স্বামীজির হচ্ছে মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়। এবং মন্দিরের পাশেই আছে মানে বেলুড় মঠের সন্ন্যাসী, মানে বেলুড় মঠের শ্মশান, মঠের শ্মশান। তো এটা হচ্ছে শ্মশান। তো আমি এখন যাচ্ছি ওদিকে। জায়গাটি হচ্ছে মানে বেলুড় মঠের শ্মশান, বা যেটাকে আমরা সমাধিপীঠ বলে জানি। তো এখানে সমাধিপীঠ হচ্ছে দুই রকমের আছে। এই যে পিছন দিকে যে সাদা একটা জায়গা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের যে প্রথমে 10 জন শিষ্য, মানে তাদের এখানে দাহ করা হয়েছিল। মানে সেই জন্য এই জায়গাটিকে মানে স্মৃতি হিসেবে মন্দির বা একটা দর্শনীয় স্থান তৈরি করা হয়। আর পাশেই আছে একটা ছোট্ট একটা সমাধিপীঠ। তো এটার কাহিনী আমি বলছি এখন। সামনের জায়গাটা মানে এখানে দুটো ডিভাইডেড করা আছে, মানে যেটা হচ্ছে সমাধিপীঠ। তো এখানে দুটো হওয়ার কারণ হলো যে বেলুড় মঠের কোনো সাধু বা সন্ন্যাসী, মানে যারা হচ্ছে খুব সম্মানীয় এবং নামকরা বা খ্যাতি ব্যক্তি, তাদের একটা জায়গায় দাহ করা হয়। এবং যারা সাধারণ বা নর্মাল, কিন্তু তারাও কিন্তু মানে বেলুড় মঠের সন্ন্যাসী বা মহারাজ, মানে তাদের আলাদা জায়গায় দাহ করা হয়। তো এটাই হচ্ছে এখানকার মানে সমাধিপীঠের দুটো মানে কারণ বা তফাৎ। আমার পুরো জায়গাটা অলরেডি মানে ঘোরা শেষ, এবং এখন আমি হচ্ছে এই সমাধিপীঠ থেকে বেরিয়ে আসলাম। তো সমাধিপীঠ থেকে বেরিয়ে আসার সময় আপনাদেরকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু ভুলে গেছি। তো এখন মনে পড়ছে। তো আমি যখন আপনাদেরকে কিছুক্ষণ আগে যে স্বামীজির মন্দিরের ব্যাপারে কথা বলছিলাম, তো স্বামীজির যে মন্দিরটা আছে, তার উপরে দেখবেন যে একটা ঘট আছে, বা যেটাকে কলসি বলি। তো কলসির উপরে একটা ওং চিহ্ন আছে। তো আমি একটা বই পড়েছিলাম, মানে এটার ব্যাপারে মানে স্বামীজি বলেছিলেন, যদি বিশ্বের কোনো মানে সব ধর্মকে যদি একত্রিত করে যদি কোনো ধর্ম উৎপত্তি হয় বা ধর্ম তৈরি হয়, সেটি হলো যে অহংকারের ধর্ম উৎপত্তি হবে, এবং সেটি হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম। তো এটাই হচ্ছে সেই অহংকারের কাহিনী। আমি যে এতক্ষণ আলোচনা করেছি, হয়তো অনেকেরই এই বিষয়গুলো জানা বা অনেকেরই অজানা। তো আমি আপনাদেরকে যতটা পেরেছি এবং বই পড়েও জেনেছি এবং অন্যজনের কাছেও শুনেছি, এবং মহারাজের সাথে সম্পর্ক আছে, যোগাযোগ আছে, তাদের কাছ থেকেও ডিসকাস করে এইসব কাহিনী আপনাদেরকে বলেছি। তো আমি আপনাদেরকে এত কাহিনী বললাম, যেটা হচ্ছে অনেকেই হয়তো জানে না। তো তাদের জন্য একটা সুবিধা যে আমার ভিডিওটা দেখে তারা
জেনে গেছে। তো যারা জেনে গেছো বা যারা জানতে চাও বা যাদেরকে জানতে চাও, তো সেটা করতে চাইলে অবশ্যই আমার ভিডিওটা একবার শেয়ার করে দাও আপনাদের বন্ধু বান্ধব বা ফ্রেন্ডের কাছে, তারাও যাতে এই বেলুড় মঠের যাবতীয় বিষয় সম্পর্কে জানতে পারে। রামকৃষ্ণ মন্দিরের প্রধান গম্বুজ এবং তার পাশে অবস্থিত যে ছোট ছোট গম্বুজগুলি আছে, সেগুলি হচ্ছে ইতালির রোম শহরে অবস্থিত যে সেন্ট পিটার্স চার্চের সাথে কিছু সাদৃশ্য দেখা যায়। তবে উচ্চতা দৈর্ঘ্যের বেশের একটু তফাৎ আছে। ভারতবর্ষে মধ্যযুগে যেসব রাজা শাসক করছিলেন ভারতবর্ষ থেকে, তাদের যে রাজপ্রাসাদের নকশাগুলো আছে, সেগুলো থেকেও কিছু কিছু স্ট্রাকচার এবং নকশা তুলে নিয়ে এই আমাদের বেলুড় মঠের মেন মন্দির যেটা আছে, সেই মেন মন্দিরের সাথে অন্তর্ভুক্ত করে পুরো মন্দিরটাকে ডিজাইন করা হয়েছে। রামকৃষ্ণ মন্দিরের প্রধান গম্বুজ ও তার পাশে অবস্থিত ছোট ছোট গম্বুজগুলি ইতালির রোম শহরে অবস্থিত সেন্ট পিটার্স চার্চ এবং মন্দিরে ব্যবহৃত যোগ্য স্তম্ভের খিলানগুলি আগ্রার দেওয়ানি খাসের অনুকরণে তৈরি হয়েছে। এছাড়াও পার্শ্বদ্বার গোয়ালি ওল দুর্গের প্রবেশদ্বারের সাথে সাদৃশ্য রয়েছে। গর্ভমন্দিরের দেওয়ালগাত্রে অবস্থিত যে নবগ্রহের মূর্তি দেখি, সেটি খাজুরাহো দেবমূর্তির সাথে সাদৃশ্য, এবং মূল মন্দিরের একেবারে সর্বোচ্চ চূড়াকে ঘিরে যে একাধিক গম্বুজের অবস্থান, এটি উড়িষ্যার ভুবনেশ্বর মন্দিরের সাথে মিল রয়েছে। মেন মন্দিরের পাশেই রয়েছে স্বামীজির ঘর বা স্বামীজির রুম। এটা হচ্ছে স্বামীজির ঘর। স্বামীজি এই মঠে যতদিন থেকেছিলেন এই জায়গাটিতে, তো এটা হচ্ছে স্বামীজির সেই রুম বা ঘর। তো এখানে স্বামীজি সারা জীবন থেকেছিলেন এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই জায়গাটিতে। স্বামীজির যে আবাস কক্ষ আছে, এই আবাস কক্ষে স্বামীজির ব্যবহৃত তিনি যেসব জিনিসপত্র ব্যবহার করেছিলেন সেই জিনিসপত্র এখানটাও রাখা আছে, এবং কিছু কিছু জিনিসপত্র মিউজিয়ামে আছে। তো আপনি মিউজিয়ামেও দেখতে পারেন এবং এখানেও দেখতে পারেন। তবে একই জিনিস দুই জায়গাতে রাখা নয়, দুই জায়গাতে দুই রকমের জিনিস রাখা আছে। অনেক ব্যক্তি আছে যারা বেলুড় মঠে থাকতে চায়, বিশেষত যারা আমাদের কলকাতার বাইরে অর্থাৎ অন্যান্য স্টেট বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আছে। তো তাদের ক্ষেত্রে একটা সুবিধা হলো, বর্তমানে একটা নতুন ব্যবস্থা চালু হয়েছে আমাদের এই আমি গেস্ট হাউস বুকিং এর ব্যাপারে কথা বলছি। তো কিছুক্ষণ আগে আমি মহারাজের সাথে কথা বলেছিলাম। তো মহারাজ বলেছিলেন যে এখানে মূলত অনলাইনে গেস্ট হাউস বুকিং করা হয়, অফলাইনের কোনো এখানে সিস্টেম নেই। সিস্টেম বলতে গেস্ট হাউস কনফার্ম না হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। তো আপনারা যদি 1 মাস আগে বুকিং করেন, তো গেস্ট হাউস অনেকটা কনফার্ম হওয়ার চান্স থাকে, যেটা মহারাজ বলেছেন। গেস্ট হাউস বুকিং করলে কিন্তু খাওয়া দাওয়া এখান থেকেই দেবে, এখান থেকে বলতে বেলুড় মঠ থেকেই দেবে। দুবেলা ভাত দেবে, চা দেবে, টিফিন দেবে, সব দেবে। আর গেস্ট হাউস বুকিংয়ের যে লিঙ্ক, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি একবার দেখে নেবেন। বর্তমানে আরেকটা সুবিধা হলো, বিশেষত যাদের অনেকেই আছে যে তাদের মা বাবা বা অন্যান্য দাদু দিদা যাই হোক এখানে নিয়ে আসতে চায়, কিন্তু তাদের শারীরিক অসুস্থ বা হাঁটাচলা করতে না পারার কারণে সেক্ষেত্রে তাদের একটা সমস্যা হয়। তো এই ক্ষেত্রে এটার একটা বিশেষ সুবিধা হলো যে এখানে ফ্রি কার সার্ভিসিং আছে এবং হুইল চেয়ারও ব্যবস্থা আছে, যে আপনার এখানে কোনো চিন্তার কারণ নেই, আপনি তাদের নিয়ে আসতে পারবেন এবং ঘুরতে পারবেন। বেলুড় মঠ আসলে একটা জিনিস মিস করবেন না, সেটা হলো যে সন্ধ্যা আরতি। তো এই সন্ধ্যা আরতি দেখলে সত্যি মনে হয় যে মহারাজদের হাতে জাদু আছে এবং এটি মুগ্ধ করার মতন একটি বিষয়। আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে বেলুড় মঠে দীক্ষা নেওয়ার প্রসেস এবং সন্ন্যাসী কীভাবে হয় এবং তার প্রসেসটাও আমি আলোচনা করব অন্য একটা ভিডিওতে। তো সেটা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনার কাছে ভিডিওটি খুব শীঘ্রই তাড়াতাড়ি চলে আসবে। আপনাদেরকে সন্ধ্যা আরতি দেখিয়ে আমি আমার এই ভিডিওটি শেষ করছি।